পরে মুজাফফর ধরা পড়ায় শহীদ জিয়া হত্যার রহস্য উন্মোচনের সুযোগ। জাতীয় বা আন্তর্জাতিক কমিশন গঠনের পরামর্শ, বিচার হবে সামরিক আদালতে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জনগণকে বিভ্রান্ত করতে জুলাই সনদের ভুল ব্যাখ্যা করছে বিরোধী দল, অভিযোগ বিএনপির। গণভোটের রায় না মানলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের। বন্যায় চট্টগ্রাম অঞ্চলে ক্ষতিগ্রস্ত 10 লাখেরও বেশি মানুষ। দ্রুত পুনর্বাসনের উদ্যোগ সরকারের। জরিপ করে দুর্গত সবার কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার ঘোষণা সরকারের। ইতিহাস ঐতিহ্য বজায় রেখে পুরান ঢাকাকে আধুনিকায়নের উদ্যোগ। প্রকল্পের খসড়া পরিকল্পনা কমিশনে 3 মাসের মধ্যে কাজ শুরুর আশা। বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছায় জোর। এবং মহাকাব্যিক ফাইনালের আগে অনুশীলনে আর্জেন্টিনা ও স্পেন। বিশ্রামে মেসি, ইনজুরি থাকলেও খেলবেন ইয়ামাল পেদ্রো, জানালো স্প্যানিশ ফুটবল ফেডারেশন। প্রবাসী সবাই সঙ্গে আছি, আমি মিসবাহুল আলিফ। সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন গ্রেপ্তারের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার অজানা রহস্য সামনে আসার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এক্ষেত্রে জাতীয় বা আন্তর্জাতিক কমিশন গঠনের পরামর্শ দিচ্ছেন তারা। বিশ্লেষকরা বলছেন, মোজাফফরকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে শহীদ জিয়া হত্যার নেপথ্যের অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। ফারুক ভাইয়ের অপিনিয়ন রিপোর্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায় ১৯৮১ সালের ৩০শে মে। চট্টগ্রাম সার্কিট হাউজে সেদিন ভারী বুট আর গুলির আওয়াজে ভাঙে ভোরের নিস্তব্ধতা। রাষ্ট্রের তখনকার সর্বোচ্চ ব্যক্তি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে বিপথগামী একদল সেনা সদস্য। পরে সামরিক আদালতে বিচার করা হয় 18 সেনা কর্মকর্তার, যাদের 13 জনকে মৃত্যুদণ্ড আর বাকিদের সাজা দেওয়া হয় বিভিন্ন মেয়াদে। তবে জিয়াউর রহমান হত্যার পর পালিয়ে যান সেই সেনাদলে থাকা 2 মেজর, যাদের একজন মোজাফফর হোসেনকে দীর্ঘ ৪৫ বছর পর বৃহস্পতিবার রাজধানীর বনানী থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ। মোজাফফর হোসেনের বিচারিক প্রক্রিয়া কেমন হতে পারে জানালেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক এই সেনা কর্মকর্তা। তার এখানে 2টা অফেন্স ট্রাই হবে। একটা হলো সে পলাতক, আর একটা হলো 1981 সালের প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ড। নতুন যে কোড অফ এনক্রি হবে, সেই কোড অফ এনক্রি খুঁজে বের করবে আগের কোড অফ এনক্রিতে 1981 সালের হত্যাকাণ্ডের সময় তার সম্বন্ধে কি ফাইন্ডিংস আছে, কি সুপারিশ রয়েছে, সেই সুপারিশ অনুযায়ী তখন তার বিচার হবে। জিয়াউর রহমান হত্যাকাণ্ডে নেপথ্যের অনেক রহস্য এখনো অমীমাংসিত। সেজন্য উত্তরহীন প্রশ্নগুলোর জবাব পেতে কমিশন গঠনের পরামর্শ বিশ্লেষকদের। তারা বলছেন, মুজাফফরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেরিয়ে আসতে পারে অনেক অজানা ও গুরুত্বপূর্ণ তথ্য। বিচারিক রায় কার্যকর করার আগে তাকে একটা প্রপার ইন্টারোগেশন দরকার, এবং এই ইন্টারোগেশনের মধ্য দিয়ে এই হত্যাকাণ্ডের আসল যে মোটিভটা ছিল, ষড়যন্ত্রের পিছনে কারা যুক্ত ছিলেন, দেশি বিদেশি কারা যুক্ত ছিলেন, এটি সঠিকভাবে শনাক্ত করার খুবই প্রয়োজন। জাতীয় হোক আন্তর্জাতিক হোক, একটি কমিশন গঠনের মধ্য দিয়ে মানুষের কাছে স্পষ্ট হওয়া দরকার। উনি কেন পালিয়ে গেলেন, জেনারেল মঞ্জুর আসলে তার মোটিভ কী ছিল, কেন এই হত্যাকাণ্ড ঘটলো, এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা, কোনো বিদেশি ষড়যন্ত্র ছিল কিনা, না নিছক মিউটিনি, এইগুলো আবার নতুন করে সামনে আসার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। একটা কথা যে সামনে আসে যে জেনারেল মঞ্জুরকে অ্যালেজলি প্রেসিডেন্ট এরশাদ তাকে হত্যাকাণ্ড ঘটিয়েছে, যে সে যাতে কোনো কিছু বলতে না পারে। উনি কী বলতে চেয়েছিল, অন্য কোনো ঘটনা আছে কিনা, সেইটা মেজর মোজাফফর যদি জেনে থাকেন উনি হয়তো বলতে পারেন। বিশ্লেষকরা বলছেন, প্রতিহিংসার জন্য নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জাতীয় আস্থা পুনর্গঠনের জন্য প্রয়োজন প্রকৃত সত্য অনুসন্ধান। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিচার সেনা আদালতে করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শুক্রবার দুপুরে কক্সবাজারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন পলাতক আসামি, সেনাবাহিনীর সাবেক মেজর মুজাফফর, গোপন অবস্থায় ছিল, লুকিয়ে ছিল বা পলাতক ছিল। তার হদিশ পাওয়া মাত্র আমাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করেছে এবং সেনা হেফাজতে তাকে দেওয়া হয়েছে, যাতে যেই আইনে তাদের একই সহযোগীদেরকে বিচার করা হয়েছিল সেই আইনে বিচার করা যায়।
ক্ষমতায় যেতে বিরোধী দল জুলাইকে ব্যবহার করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণকে বিভ্রান্ত করতে সনদ নিয়ে ভুল ব্যাখ্যার অভিযোগ তুলে তিনি বলেন, মুখরোচক কথা বলে জনগণকে উত্তেজিত করতে চান বিরোধীরা। জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় যোগ দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, সংবিধান সংশোধন এবং স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করছে। 2025-এর অক্টোবরে জাতীয় সংসদ ভবন চত্বরে অন্তর্বর্তী সরকার ও সব দলের প্রতিনিধির অংশগ্রহণে স্বাক্ষরিত হয় জুলাই জাতীয় সনদ। বিএনপি ক্ষমতায় আসার পর থেকে বিষয়টি নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। দেশবরেণ্য শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় উঠে আসে বিষয়টি। ওনাকে স্মরণ করার জন্য আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে আক্ষেপ করে বলেন, বিএনপি উদার গণতান্ত্রিক দেশ গড়ার স্বপ্ন দেখলেও বিরোধী দল বিভ্রান্তি ছড়িয়ে দেশবাসীকে উত্তেজিত করার পায়তারা করছে। তারা ক্ষমতায় যেতে জুলাইকে ব্যবহার করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। আমরা জুলাই সনদ বাস্তবায়ন প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব। এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। গণভোটের একটা অংশ তো আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। উচ্চকক্ষে অনুপাতিক হারে ভোট অনুপাতিক হারে যে আপনার প্রতিনিধিত্ব হবে, সেই বিষয়টাতে আমরা কখনোই একমত হইনি। বিরোধী দল যারা আছেন তারা অনেকে বিভিন্ন রকম মুখরোচক কথা বলে আপনার জনগণকে উত্তেজিত করবার চেষ্টা করছেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি সংসদের উচ্চকক্ষের বিষয়ে কখনোই একমত না হলেও তার ধোঁয়া তুলেই সংস্কার নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। এ সময় তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চায় বিএনপি। সংস্কারের কথা বলে, সংস্কার এই দেশে কারা এনেছে? বিএনপি এনেছে। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের বিএনপি নিয়ে এসেছে। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে বিএনপি নিয়ে এসেছে। আপনি তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান, সেই বিধানকে আমরাই পার্লামেন্টে সারা রাত কাজ করে আমরাই পাশ করেছি। আজকে তাই যখন এই সমস্ত কথাগুলো বলা হয়, তখন জনগণকে বিভ্রান্ত করার জন্যই বলা হয় বলে আমি মনে করি। সংবিধান সংস্কার আর সংবিধান সংশোধন, আমরা তো বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই। আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বাবার যোগ্য সন্তান হিসেবেই দেশ গঠনে কাজ করে যাচ্ছেন বলে জানান সরকারের এই জ্যেষ্ঠ মন্ত্রী। করে নিয়ে আসার জন্য আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। গণ অভ্যুত্থানে রক্তের বিনিময়ে যে বাস্তবতা তৈরি হয়েছে, তারপর শেখ হাসিনার রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। 17 জুলাই যাত্রাবাড়ি প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি বলেন, ফ্যাসিবাদ, প্রতারণা এবং জনগণের কণ্ঠরোধ আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতির অংশ। কিছু টকশো উপস্থাপক এবং একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তিনি বলেন, কেউ ভিন্নভাবে শেখ হাসিনাকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা করে বিভ্রান্তি ছড়াচ্ছে। সমাবেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, বিএনপিকে গণতন্ত্রের শত্রু হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। এখনই বিএনপিকে গণতন্ত্রের শত্রু হিসাবে অনেকে আখ্যায়িত করার চিন্তা করছেন। তাই বলবো, ধৈর্য ধরেন। গণতন্ত্রের চর্চার মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যান, কিন্তু সেটা না করে আপনারা শেখ হাসিনার টোনে, আওয়ামী লীগের টোনে, উভয়দের টোনে আপনারা কথা বলবেন, এটা তো মানুষ নিতে চায়। সংঘাত না চাইলে বিএনপিকে গণভোটের রায় মেনে নিয়ে সংবিধান সংস্কারের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার দুপুরে নরসিংদীতে জেলা জামাতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় দাবি আদায়ে সংসদে ব্যর্থ হলে রাজপথে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। দিল্লি থেকে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন পরোয়ার। বিএনপির উচিত দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন, শপথ গ্রহণ করুন এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য যে গণভোট হয়েছে, সেই গণভোটের রায় মেনে নিয়ে এটা কার্যকর করে সংবিধানে আপনারা সেই সংস্কারটা করুন। যদি সংসদে আমরা ব্যর্থ হই, তাহলে রাজপথে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ নেই।
আমরা সব প্রতিবেশীর সাথে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, দেশের স্বার্থে ন্যায্য সম্পর্ক চাই, কিন্তু একের পর এক একটা দেশের রাজনীতি, সরকার এবং জাতীয় স্বার্থের বিরুদ্ধে কেউ পদক্ষেপ নিলে দেশের জনগণ তো সেটা পছন্দ করে। বন্যায় চট্টগ্রাম অঞ্চলে ক্ষতিগ্রস্ত 10 লাখেরও বেশি মানুষ। বন্যা পরবর্তী পুনর্বাসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। আর জরিপ করে দুর্গত সবার কাছে সহায়তা পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বন্যার পানি নেমেছে, কিন্তু শুকায়নি ক্ষয়ক্ষতির চিহ্ন। বন্যায় কেবল আবাসস্থল নয়, কেড়ে নিয়েছে ফসল ও জীবিকার ভরসাও। শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্গত এলাকা পরিদর্শন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা দিয়ে বলেন, বন্যায় চট্টগ্রামে 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার। সবাইকে তো চাল দেওয়া হচ্ছে, রান্না করে খাওয়া দেওয়া হচ্ছে, শুকনো খাবার দেওয়া হচ্ছে, এবং এরপরে পুনর্বাসনের কাজ শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যে। এবং পুনর্বাসন কাজ চলবে যতক্ষণ পুনর্বাসন সম্পাদন না হবে পুরোপুরিভাবে, ততক্ষণ পুনর্বাসনের কাজ চলবে। সড়ক যেগুলো ভেঙে গেছে সবগুলো মেরামত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, ইতিমধ্যে সে কাজ শুরু হয়ে গেছে। 2 দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। চকরিয়ার ফাঁসিয়াখালী বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। বলেন, সরকারিভাবে জরিপ করে বন্যা দুর্গত সবার কাছে পৌঁছে দেওয়া হবে ত্রাণ সহায়তা। ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন অবকাঠামো মেরামত করা হবে। আমরা সরকারিভাবে জরিপ পরিচালনা করছি। এই জরিপের ফলাফলের ভিত্তিতে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে, আমরা কৃষকদের পাশে আমরা আমাদের যথাযথ সরকারি এবং বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াবো। এদিকে বান্দরবন জেলা পরিষদে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে। বন্যা পরবর্তী সময় ওনারা যে ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে, আমরা যেন কিছুটা হলে সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে আবার পুনর্বাসনে বা স্বাভাবিক জীবনে ফেরত যেতে আমরা যেন সেই সাহায্যটা তাদেরকে করতে পারি। পরে জেলা শহরের বিভিন্ন এলাকা এবং রোয়াংছড়ি উপজেলার দুর্গম বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী। তানজিল হাসনাত, সময় সংবাদ। ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপের মহাকাব্যিক ফাইনালের আগে অনুশীলন করছে আর্জেন্টিনা এবং স্পেন। বিশ্রামে ছিলেন মেসি সহ বেশিরভাগ তারকারা। তবে দলকে ব্যাক টু ব্যাক শিরোপা উপহার দিতে বড় ভূমিকা রাখতে চান স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। এদিকে ফ্রান্সের ডিফেন্ডারদের আক্রমণে ইনজুরিতে পড়েছেন লামিন ইয়ামাল ও পেদ্রো পোরো। ওয়ার্কলোড ম্যানেজমেন্টে আলাদাভাবে প্রস্তুতি সেরেছেন দুজন। তবে এই 2 ফুটবলার খেলবেন বলে নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। লুসেইলে মরুর বুকে ঝড় তোলার 4 বছর পর আরও একটা শিরোপা থেকে মাত্র 1 ম্যাচ দূরে আর্জেন্টিনা। মহাকাব্যিক ফাইনালে আলবিসেলেস্তের সামনে 2024 সালের ইউরো চ্যাম্পিয়ন স্পেন। গত মার্চের ফিনালিসিমার উত্তাপ এবার দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে। বিশ্বকাপের শুরু থেকেই কখনো রেফারি, কখনো আবার ফিফার সুবিধাভোগী দল, এমন অনেক সমালোচনা সঙ্গী হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। তবে একের পর এক ম্যাচে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের গল্প লিখে সমালোচনার দাঁত ভাঙা জবাব দিয়েছে আর্জেন্টিনা। ইংল্যান্ড ম্যাচের পর আরও আত্মবিশ্বাসী কাতার বিশ্বকাপ জয়ীরা। আর্জেন্টিনা প্রমাণ করেছে তারা সুবিধাভোগী দল নয়। উঠতে থাকা ইংল্যান্ডকে মাটিতে নামানোর পর অনেকটাই নির্ভর আলবিসেলেস্তে। সেমিফাইনালের পর প্রথম অনুশীলনে তাই বিশ্রামে ছিলেন দলের প্রাণভ্রমরা লিওনেল মেসি সহ একাধিক তারকা। তবে একেবারেই আলাদা লাউতারো মার্টিনেজ। ইংল্যান্ডের বিপক্ষে অগ্নি পরীক্ষায় তার গোলেই জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। শেষ সময়ে বদলি নেমে প্রতিটা ম্যাচেই আলো ছড়াচ্ছেন। 2024 সালের মায়ামি গার্ডেন্সে কোপা আমেরিকার ফাইনালেও কলম্বিয়ার বিপক্ষে 112 মিনিটে গোল করে আর্জেন্টিনাকে শিরোপা উপহার দিয়েছিলেন এই লাউতারো। ব্যাক টু ব্যাক আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা উপহার দেওয়ার স্বপ্নযাত্রায়ও কান্ডারের ভূমিকা পালন করতে চান লাউতারো। তাই তো প্রস্তুতিতে কোনো ছাড় দেননি ইন্টার মিলান স্ট্রাইকার। প্রতিপক্ষ স্পেন বিশ্বকাপের সবচেয়ে গোছালো দল। পাউ কুবার্সি, মার্ক কুকুরেয়াদের মতো বিশ্বসেরা রক্ষণভাগ, মাঝমাঠে রদ্রি, পেদ্রিদের মতো তারকা নিয়ে শিরোপার দাবিদার লা রোহা। 16 বছর পর ফাইনালে ওঠা শিরোপায় রাঙাতে চায় লুই দে লা ফুয়েন্তের দল। নিউ জার্সির ফাইনালের জন্য পুরো দল যখন একপাশে ব্যস্ত অনুশীলনে, তখন আলাদাভাবে প্রস্তুতি সেরেছেন লামিন ইয়ামাল ও পেদ্রো পোরো।
ফ্রান্সের বিপক্ষে ম্যাচে লুকাস দিগনে ও থিও হার্নান্দেজদের একের পর এক আক্রমণ সহ্য করেছেন ইয়ামাল। হালকা চোট রয়েছে তার ও পেদ্রোর, তাই তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাদের আলাদাভাবে অনুশীলনের সুযোগ দেন কোচ। তবে ফাইনালে এই দুই তারকা খেলবেন বলে নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুশীলন করা বেশ কষ্টসাধ্য ছিল স্পেনের জন্য। নিউ জার্সির কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কোচ লুই দে লা ফুয়েন্তে। পারভিন আক্তার, সময় সংবাদ। বিশ্বকাপের ফাইনালে ঠিকই দেখা যাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তাকে দিয়েই বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউস। ট্রফি জয়ী দলকে যুক্তরাষ্ট্রের ক্রীড়া ঐতিহ্যের চ্যাম্পিয়নশিপ রিংও উপহার দেওয়া হবে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফির নতুন মালিকের নাম লেখা হবে ইতিহাসে। সব প্রস্তুতি শেষ, সোনালী ট্রফিও পৌঁছে গেছে গন্তব্যে। বিশ্বকাপের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফির যাত্রাও হচ্ছে রাজকীয় আয়োজনে। ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড লুই ভিতো তৈরি করেছে বিশ্বকাপ ট্রফির বিশেষ ট্রাঙ্ক সোনালী ভি, যার অর্থ ভিক্টোরি। বিশেষ চামড়ার আস্তরণ, সোনালী কারুকাজ আর ফিফার স্মারকে সাজানো এই ট্রাঙ্কে করেই ফাইনালের ভেন্যুতে পৌঁছাবে ফুটবল বিশ্বের সবচেয়ে মূল্যবান পুরস্কার। ম্যানহাটনে আয়োজিত প্রদর্শনীতে ট্রফি উন্মোচন করেন। পাশাপাশি বিশ্বকাপের থিম হাতে আঁকা বিশেষ ট্রাঙ্কও প্রদর্শন করা হয়। বিশ্বকাপ ফাইনালের গ্যালারিতেও থাকছে বাড়তি আকর্ষণ। পুরো বিশ্বকাপের কোনো ম্যাচে মাঠে না গেলেও ফাইনালে প্রথমবারের মতো উপস্থিত থাকছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে শুক্রবার ফিফার সংবর্ধনায় অংশ নেওয়ার পর রোববার তিনি সরাসরি দেখবেন স্পেন আর্জেন্টিনার শিরোপা নির্ধারণী লড়াই। জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টই বিজয়ী দলের হাতে তুলে দেবেন স্বপ্নের বিশ্বকাপ ট্রফি। ট্রফির পাশাপাশি আরও চমক থাকবে বিশ্বকাপ জয়ী দলের জন্য। মার্কিন ক্রীড়া সংস্কৃতির ঐতিহ্য সোনা আর হীরায় খচিত বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং দেয়া হবে ফুটবলার ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের। বিশ্বকাপের ইতিহাসে এমনটা হবে এবারই প্রথম। ট্রাম্প ছাড়াও বাকি দুই আয়োজক দেশ কানাডা ও মেক্সিকোর সরকার প্রধানরাও ফাইনালে থাকার কথা রয়েছে। তবে কুসংস্কারে বিশ্বাস করা আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই স্টেডিয়ামে যাবেন না বলে জানিয়েছেন। আগের ম্যাচগুলোর মতো নিজ বাসভবনে বসেই ফাইনাল জয়টাও ঘরে বসে দেখতে চান মিলেই। তিনি না গেলেও স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপির ফাইনাল দেখতে যাওয়ার কথা রয়েছে। এদিকে এবারের এই বিশ্বকাপকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সফল আয়োজন বলে দাবি করেছে হোয়াইট হাউস। অন্য দুই আয়োজক কানাডা, মেক্সিকোতেও সফল ফিফা। তামিম হোসেন, সময় সংবাদ। কক্সবাজারের মহেশখালীর দুর্গম পাহাড়ে গোপনে চলছিল অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা। সেই আস্তানা থেকে কুখ্যাত মিন্টু বাহিনীর প্রধান ইমাম হোসেন মিন্টুকে গ্রেপ্তার করার পাশাপাশি জব্দ করা হয়েছে 5টি একটানা বন্দুক, 9টি দেশীয় পিস্তল, বিপুল পরিমাণ গুলি, কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জাম। কোস্টগার্ডের দাবি, মিন্টুকে গ্রেপ্তারের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে অবৈধ অস্ত্রের বড় একটি নেটওয়ার্ক আঘাত হানা সম্ভব হয়েছে। কক্সবাজারের মহেশখালীর হোয়ানকের গহীন পাহাড়ে গড়ে উঠেছে সন্ত্রাসী চক্রের গোপন আস্তানা। সেখানে অবৈধভাবে তৈরি করা হচ্ছে আগ্নেয়াস্ত্র, যা সরবরাহ করা হচ্ছে সারা দেশে। অস্ত্র ব্যবসায়ের পাশাপাশি জলদস্যুতা, পর্যটকদের উপর হামলা, ডাকাতি ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়ে চক্রটি এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল বলে তথ্য পায় কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, গোপন আস্তানার তথ্য পেয়ে শুক্রবার 6টি স্টেশনের সমন্বয়ে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে পাহাড় ঘেরাও করে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিপুল দেশি বিদেশি অস্ত্র, গোলাবারুদ, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম এবং দেশীয় মদ। এ সময় কুখ্যাত মিন্টু বাহিনীর প্রধান মিন্টুকে গ্রেপ্তার করা হয়। অভিযান চলাকালীন 5টি দেশীয় একনলা বন্দুক, 9টি দেশীয় পিস্তল, একটি বিদেশি পিস্তলের ম্যাগাজিন, 20 রাউন্ড তাজা গোলা, 12 রাউন্ড তাজা কার্তুজ, 4 রাউন্ড ফাঁকা কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, 3 লিটার দেশীয় মদ এবং আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ কুখ্যাত সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টুকে আটক করা হয়। এদিকে শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানায়, মিন্টুকে গ্রেপ্তারের মাধ্যমে উপকূলীয় এলাকায় অবৈধ অস্ত্রের বিস্তার ঠেকানো ও সাধারণ জেলেদের নিরাপত্তা নিশ্চিতের পথে বড় অগ্রগতি হয়েছে। একই সঙ্গে বাহিনীর অন্য সদস্যদের ধরতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এই বিষয়ে আমাদের গোয়েন্দা তৎপরতা বর্তমানে জারি রয়েছে। আমরা আরো তথ্য সংগ্রহের চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের তথ্য যখন যথেষ্ট হবে তখন বাংলাদেশ কোস্টগার্ড এই বিষয়ে আমাদের কার্যক্রম এবং অন্যান্য অভিযান পরিচালনা আমরা অব্যাহত রাখব। কোস্টগার্ডের দেয়া তথ্য মতে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িত মিন্টুর বিরুদ্ধে রয়েছে 15টি মামলা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
বাংলাদেশ এখনও উল্লেখযোগ্য মাত্রায় রাজস্ব, আর্থিক খাত এবং মুদ্রাস্ফীতিজনিত চ্যালেঞ্জে থাকায় চলতি অর্থবছরের প্রবৃদ্ধি ৩.৫% নেমে আসতে পারে বলে মনে করছেন সম্প্রতি সফররত IMF-এর ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। মুদ্রাস্ফীতি পরিস্থিতি সামাল দিতে রাজস্ব আয় বৃদ্ধি, ভর্তুকি কমানো সহ নানা পরামর্শ এসেছে IMF-এর প্রাথমিক পর্যালোচনায়। 12 থেকে 16 জুলাই পর্যন্ত নতুন ঋণ কর্মসূচির বিষয়ে তথ্য সংগ্রহে আসে IMF-এর ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। নতুন ঋণ কর্মসূচির পরিমাণ এবং এর সঙ্গে যুক্ত সংস্কার শর্ত নিয়ে আগামী কয়েক মাসে আলোচনা হবে বলে জানায় সফরকারী দল। তবে সংগৃহীত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে IMF জানায় উচ্চ মূল্যস্ফীতি, সরকারের সীমিত রাজস্ব আয়ের কারণে আর্থিক চাপ, ব্যাংক খাতের দুর্বলতা ও ঝুঁকির কারণে বড় ধরনের সমস্যার মুখোমুখি বাংলাদেশ। রাজস্ব ও আর্থিক খাতের উপর অব্যাহত চাপের কারণে 2027 অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমে 3.5% নেমে আসতে পারে এবং মধ্যম মেয়াদে তা 3%-এর নিচে অবস্থান করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বেড়েছে, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে, ভর্তুকির ব্যয় বেড়েছে, আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক খাতেও চাপ তৈরি হয়েছে, যা প্রভাব ফেলবে বাংলাদেশের ওপর। এমন পরিস্থিতি থেকে কর আদায় ও রাজস্ব সংগ্রহ বাড়ানো, অপ্রয়োজনীয় ভর্তুকি কমানো এবং দরিদ্র জনগোষ্ঠীকে লক্ষ্যভিত্তিক সামাজিক সহায়তা দেওয়া এবং মূল্যস্ফীতি কমাতে কঠোর মুদ্রানীতি এবং সতর্ক রাজস্ব নীতি বজায় রাখার উপর জোর দিচ্ছে IMF। এছাড়া দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন ও একটি বিশ্বাসযোগ্য সংস্কার কর্মসূচি বাস্তবায়নের পরামর্শ IMF-এর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কামরাঙ্গীরচরে আগুনে পুড়ে গেছে আবাসিক এলাকায় গড়ে ওঠা একটি জুতার কারখানা। বিকেলে মধ্য ইসলামনগরে মানিক রাবার নামের ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয়দের অভিযোগ, আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে ওঠে কারখানা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি। অবৈধ এসব কারখানা উচ্ছেদে সরকারের হস্তক্ষেপ চেয়েছে এলাকাবাসী। শিল্পগুলো এই পরিমাণে হচ্ছে যে একটা কোম্পানিতে এখানে আমাদের 10টা বাড়ি ভাড়া নিয়ে তারা শিল্প চালাচ্ছে, আর সবগুলোতেই এটা হলো মানিক রাবার ইন্ডাস্ট্রিজ। কমিশনের কাছে আমরা 20 জন 50 জন লোক পর্যন্ত গেছি, দরখাস্ত করছি, অ্যাপ্লিকেশন দিয়ে আমরা স্বাক্ষর করছি, কিন্তু এইগুলি কিছুদিন এমনি অফ রাখিয়া পরবর্তী সময় আবার হারা টাকা খাইয়া ওইগুলি আবার অনুমোদন দিয়ে দিচ্ছে। 24 ঘন্টা সাউন্ড হয়, প্রচণ্ড গরমের কারণে আমরা ঘুমাতে পারি না, কারখানা এখানে না থাকে, আমরা যাতে শান্তিতে বসবাস করতে পারি। পুরান ঢাকাকে আরবান রিজেনারেশন ধারণার সাংহাই মডেলে পুনর্গঠন করতে চায় সরকার। প্রকল্পের আওতায় ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ করে প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। আগামী 3 মাসের মধ্যেই কাজ শুরু করবে রাজুক। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এমন প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। পাশাপাশি দুটি শহর, বুড়িগঙ্গা তীর ঘেঁষে রাজধানী ঢাকা আর হোয়াংপু উপনদীর তীরে চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাই। উন্নত ঝকঝকে সাংহাই হলেও এখনও অন্ধকারে নিমজ্জিত পুরান ঢাকা। 52 বাজার 53 গলি খ্যাত পুরান ঢাকার শতবর্ষী ভবন, সরু রাস্তা, অতিরিক্ত জনঘনত্ব, অগ্নিঝুঁকি, যানজট যেন বাসিন্দাদের নিয়তি। ফায়ার সার্ভিস, অসুস্থতায় অ্যাম্বুলেন্স দুটোই সময় মতো পৌঁছানো কঠিন। দীর্ঘদিনের অপরিকল্পিত নগরায়ন পুরান ঢাকাকে করেছে ঝুঁকিপূর্ণ ও অস্বস্তিকর। অনেক জায়গায় পানি জমা থাকে, পানিটা ঠিক মতো যায় না, ঠিক আছে। আর রাস্তাঘাট আর কি যানজট, একটা আগুন লাগলে ফায়ার সার্ভিস ঢুকার কাজ অনেক নির্ঘাত ঝোলে পুরো ছাই। চিপা চাপায় কেমনি একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারবো? একটা ফায়ার সার্ভিস আগুন লাগলে ফায়ার সার্ভিস পাইপ ছাড়া কিছু ঢুকতে পারবো না। এই বাস্তবতা বদলাতে সরকার নিয়েছে পুরান ঢাকার মহাপরিকল্পনা। সাংহাই মডেল অনুসরণ করে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে এলাকাটিকে পরিকল্পিত বাসযোগ্য ও আধুনিক নগর হিসেবে গড়তে চায় সরকার। প্রকল্পের খসড়া এর মধ্যে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। শিগগির প্লট ভিত্তিক কার্যক্রম শুরুর আশা কর্তৃপক্ষের। হংকং, সাংহাই, টোকিও সিটি পরিবর্তন আসছে, আমরা চাই যে সেই আদলে ওল্ড ঢাকার ঐতিহ্যকে সংরক্ষণ করে আমরা নিতে চাই। প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছে একটা মৃতপ্রায় যে একটা নগর জীবন, সেটাকে আমরা একটা পুনর্জীবন করে একটা আরবান লাইফ
একটা ডাইনামিক লাইফ আমরা দিতে চাই। বিশেষজ্ঞরা বলছেন পুরান ঢাকা আরবান রিজেনারেশন ইতিবাচক, তবে প্রথমে ব্লক ডেভেলপমেন্ট করে পাইলট প্রকল্প বাস্তবায়ন করে জনগণকে সম্পৃক্ত করতে হবে। এ ধরনের মেগা প্রকল্পে রাজনৈতিক সদিচ্ছা থাকাও গুরুত্বপূর্ণ। পাবলিক, প্রাইভেট এবং পিপলস পার্টিসিপেশন, এইটার মধ্যে দিয়ে একটা নতুন ধারণা তৈরি করা জরুরি ভিত্তিতে। যদি 4-5টা কর্মসূচি ভিত্তিক বড় বড় প্রকল্প সরকার, ন্যাশনাল হাউজিং অথরিটি অথবা রাজকের মাধ্যমে আজকে নেয়, আগামী 3 বছরের মধ্যে সিঙ্গাপুরের মতো একটা বড় পরিবর্তনের ধারা সূচিত হবে। পুরান ঢাকার এই পুনর্গঠন প্রকল্প বাস্তবায়নে প্রাক্কালিক ব্যয় ধরা হয়েছে 5,258 কোটি 40 লাখ টাকা। আগামী 3 মাসের মধ্যেই প্রাথমিক কাজ শুরুর সম্ভাবনা রয়েছে। আধুনিক নগরের স্বপ্ন দেখে পুরান ঢাকাবাসী, তবে তাদের প্রত্যাশা তাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি অক্ষুণ্ণ রেখে সরকার যাতে যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ করে, এতে দেশের সংস্কৃতির সাথে আধুনিক জীবনের এক মেলবন্ধন ঘটবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এবার নৃত্যের ঝংকারে বর্ষা বন্দনার খবর। বর্ষা উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বকুলতলায় আয়োজন করা হয় নৃত্য উৎসব ঘনঘটা, যেখানে পেশা, বয়স কিংবা পরিচয়ের ভিন্নতা ভুলে অংশ নেন 3 থেকে 70 বছর বয়সী 3 শতাধিক নৃত্যশিল্পী। উৎসবের আয় বন্যা কবলিত মানুষের সহায়তায় ব্যয় করার কথা জানিয়েছে আয়োজকরা। আকাশে মেঘের আনাগোনা, ঠিক এমন সময় নৃত্যের ঝংকারে চারুকলার বকুলতলায় বর্ষা উদযাপন। বর্ষার সৌন্দর্য উদযাপন করতে খোলা আকাশের নিচে আয়োজিত বিশেষ পরিবেশনায় অংশ নেন 3 থেকে 70 বছর বয়সী 3 শতাধিক অপেশাদার নৃত্যশিল্পী। গৃহিণী, প্রকৌশলী, বিজ্ঞানী, গবেষক, সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মী সহ নানা পেশার মানুষ মেলে ধরেন নিজেকে। যেখানে বয়স কোনো বাধা নয়, শুধু মনের কোণে চেপে রাখা স্বপ্নকে ডানা মেলতে দেওয়া হয়েছে। খুবই ব্যতিক্রমী একটি অনুষ্ঠান, ভীষণ ভালো লাগছে। এরকম অনুষ্ঠান সচরাচর তো এখন দেখা যায় না। সত্যি অবাক যে এত সুন্দর কালার কোড মেইনটেইন করে এভরিওয়ান ইজ কামিং। বানের জলে ভাসলো পুকুর, ভাসলো আমার গান। শুক্রবার 21শে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী অর্থী আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যৌথ প্রযোজনায় বকুলতলায় আয়োজন করা হয় নৃত্য উৎসব ঘনঘটা। ছোটকালে যারা নাচের স্বপ্ন দেখেছি কিন্তু করতে পারিনি, এরকম সবাই একসাথে করে আসা আর কি। সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানকে অন্য মাত্রা দিতে পোশাকেও রাখা হয় বর্ষার আবহ। উৎসবে সবাই আসেন সাদা, নীল বা সবুজ রঙের শাড়ি বা পাঞ্জাবি পরে। আয়োজকরা বলছেন, বর্ষা শুধু আনন্দের নয়, দুঃখ ভাগাভাগি করে নেয়ারও ঋতু। সেই ভাবনা থেকে উৎসবের আয় বন্যা কবলিত মানুষের সহায়তায় ব্যয় করা হবে। দেশের একটা বড় অংশ আসলে পানির নিচে এখনো বন্যা কবলিত, তাই এবারের ঘনঘটার মূল উদ্দেশ্য হলো যে তাদের জন্য ডোনেশন কালেক্ট করা। বৃষ্টি ঝরুক আর নাই ঝরুক, নাচ, সুর আর ছন্দেই জীবন্ত হয়ে উঠেছে বর্ষার আবহ। নগর জীবনের ব্যস্ততার মাঝে এমন আয়োজন শুধু একটি নৃত্য অনুষ্ঠান নয়, বরং সংস্কৃতি, প্রকৃতি আর শেকড়ের সঙ্গে মানুষকে নতুন করে যুক্ত করার এক অনন্য উপলক্ষ। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য ভিসা নীতিতে বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়মে শিক্ষার্থীরা সর্বোচ্চ 4 বছর থাকতে পারবেন, আর পড়াশোনা শেষ হলে দেশ ছাড়তে সময় পাবেন মাত্র 30 দিন। তবে চীনা সাংবাদিকরা 90 দিনেরও বেশি থাকতে পারবেন না দেশটিতে। বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তনের চূড়ান্ত ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নতুন নিয়ম অনুযায়ী বিদেশি শিক্ষার্থীরা তাদের একাডেমিক কোর্স শেষ হওয়া পর্যন্ত সর্বোচ্চ 4 বছর যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন। আগামী সেপ্টেম্বর থেকেই এই নিয়ম কার্যকর হতে পারে বলে জানা গেছে। এতদিন F1 শিক্ষার্থী ভিসা ও J1 এক্সচেঞ্জ ভিসাধারীরা নির্দিষ্ট সময়সীমা ছাড়াই পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পেতেন। নতুন নিয়মে সেই ব্যবস্থা বাতিল করা হচ্ছে। শুধু তাই নয়, এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর, কোর্স পরিবর্তন কিংবা ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রেও আগের তুলনায় কঠোর শর্ত মানতে হবে।
নতুন নীতিতে পড়াশোনা শেষ হওয়ার পর বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে বা অন্য ধরনের ভিসায় পরিবর্তন করতে মাত্র 30 দিন সময় দেয়া হবে। আগে এ সময় ছিল 60 দিন। অন্যদিকে বিদেশি সাংবাদিকদের ভিসার মেয়াদ হবে 240 দিন বা প্রায় 8 মাস। পরে একই সময়ের জন্য নবায়নের আবেদন করা যাবে। ট্রাম্প প্রশাসনের দাবি, অনেক বিদেশি শিক্ষার্থী একের পর এক নতুন কোর্সে ভর্তি হয়ে বছরের পর বছর যুক্তরাষ্ট্রে থেকে যাচ্ছিলেন। এতে ভিসা ব্যবস্থার অপব্যবহার হচ্ছিল এবং সরকারের পক্ষে ভিসাধারীদের কার্যকরভাবে নজরদারি করা কঠিন হয়ে পড়েছিল। তাই জাতীয় নিরাপত্তা জোরদার ও অভিবাসন ব্যবস্থায় আরও নিয়ন্ত্রণ আনতেই এই পরিবর্তন করা হয়েছে। তবে নতুন নিয়মের সমালোচনা করেছে আন্তর্জাতিক শিক্ষা ও সংবাদ মাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। তাদের মতে এতে যুক্তরাষ্ট্রে মেধাবী বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ কমে যাবে। নাদিম মারজান, সময় সংবাদ। কানাডায় বাবা মা ও দাদাদেরকে নেয়া নতুন আবেদন স্থগিত করেছে দেশটির সরকার। কানাডার ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ বিভাগ IRCCর পক্ষ থেকে গেল বুধবার এই সিদ্ধান্ত জানানো হয়। অভিবাসন ব্যবস্থাকে দায়িত্বশীলভাবে পরিচালনা করা এবং দীর্ঘ অপেক্ষার সময় কমিয়ে আনতেই এমন সিদ্ধান্ত বলে জানায় কর্তৃপক্ষ। তবে এর মধ্যে জমা পড়া আবেদনগুলোর প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে। কানাডা সরকারের এই সিদ্ধান্তে দেশটিতে থাকা বহু অভিবাসী পরিবার নতুন করে অনিশ্চয়তায় পড়বেন বলে ধারণা করা হচ্ছে। ইউরোপে ব্যবসা শুরু হতে যাচ্ছে আরও সহজ, দ্রুত আর সাশ্রয়ী। 100 ইউরোরও কম খরচে অনলাইনে কোম্পানি নিবন্ধনের সুযোগ দিতে নতুন উদ্যোগ নিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। প্রস্তাবটি বাস্তবায়ন হলে একটি নিবন্ধনের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য দেশে ব্যবসা সম্প্রসারণের পথ খুলে যাবে। সম্ভাবনাময় এই উদ্যোগে আশাবাদী প্রবাসী ইতালিতে বসবাসরত বাংলাদেশি উদ্যোক্তারাও। ইতালি প্রতিনিধি মাকসুদুর রহমানের তথ্যচিত্র রিপোর্ট। ইউরোপে ব্যবসা শুরু করতে আর গুনতে হবে না হাজার হাজার ইউরো। ব্যবসা নিবন্ধন প্রক্রিয়া সহজ ও ডিজিটাল করতে নতুন প্রস্তাব চূড়ান্ত করেছে ইউরোপীয় পার্লামেন্ট। প্রস্তাব অনুযায়ী 100 ইউরোরও কম খরচে অনলাইনে কোম্পানি নিবন্ধনের সুযোগ মিলবে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ব্যবসার নিবন্ধন সম্পন্ন করা সম্ভব হবে। বর্তমানে ইতালিতে একটি নতুন কোম্পানি নিবন্ধন, নোটারি ফি ও অন্যান্য প্রশাসনিক আনুষ্ঠানিকতা মিলিয়ে খরচ হয় প্রায় 2 থেকে 6,000 ইউরো। সেই নিবন্ধনের কার্যকারিতা মূলত ইতালিতেই সীমাবদ্ধ। তবে নতুন ব্যবস্থা চালু হলে একটি নিবন্ধনের ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য দেশে ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণের সুযোগ সহজ হবে বলে আশা করা হচ্ছে। এতে সবচেয়ে বেশি উপকৃত হবেন ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রবাসী ব্যবসায়ীরা। নতুন উদ্যোগে আশাবাদী ইতালি প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারাও। নতুন আইনের প্রস্তাবনা এনেছে। এই প্রস্তাবটি যদি বাস্তবায়িত হয়, তা আমাদের বিশ্বাস যে ইতালি সহ সারা ইউরোপেই ব্যবসা বাণিজ্যের প্রসারতা সৃষ্টি হবে। ইতালিতে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে গেলে 2-3 হাজার ইউরোর প্রয়োজন হয় এবং সময়ের ব্যাপার। সম্প্রতি ইতালিতে নতুন একটি আইন হতে যাচ্ছে, যেটা নাকি 100 ইউরোর মাধ্যমে এই 2-3 হাজার টাকার কাজটা সম্পন্ন করা যাবে। এটা যদি তৈরি হয়, তাহলে নতুন ব্যবসায়ীতে নতুন দিগন্তের তৈরি হবে। ইউরোপ জুড়ে ব্যবসা সম্প্রসারণ ও সহজলভ্য করতে নতুন উদ্যোগ নিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। বিশেষজ্ঞদের মতে নিয়মটি কার্যকর হলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন ক্ষুদ্র উদ্যোক্তা, স্টার্টআপ ও অভিবাসী ব্যবসায়ীরা। এতে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানও বাড়বে। শুধু ইতালিতেই প্রায় 35,000 প্রবাসী বাংলাদেশের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। নতুন নিয়ম চালু হলে ইউরোপ জুড়ে তাদের ব্যবসা সম্প্রসারণ আরও সহজ হবে। ইউরোপীয় কমিশনের পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে চলতি বছরের শেষ দিকে অথবা 2027 সালে ধাপে ধাপে নিয়মটি কার্যকর হতে পারে। এতে ইতালি সহ পুরো ইউরোপে নতুন উদ্যোক্তাদের জন্য উন্মোচিত হতে পারে সম্ভাবনার নতুন দিগন্ত। সময় সংবাদ, ইতালি। ভারতের রাজ্যসভার এমপি পদ থেকে পদত্যাগ করেছেন তৃণমূল সংসদ সদস্য কোয়েল মল্লিক। গত কয়েক মাস ধরেই তার পদত্যাগপত্র নিয়ে রাজনৈতিক মহলে চলছিল নানা আলোচনা। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সরাসরি পদত্যাগপত্র জমা দেন তিনি। এর মধ্যেই অভিনেত্রীর বিজেপিতে যোগ দেওয়ার জোর গুঞ্জন উঠেছে, যদিও কোয়েল মল্লিক এবং বিজেপির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্টে থাকছে বিস্তারিত।
মাত্র ৩ মাস আগে তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তবে অল্প সময়ের মধ্যে সেই পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। ইমেলে দলীয় নেতৃত্বকে সিদ্ধান্ত জানালেও সংসদীয় নিয়ম মেনে বৃহস্পতিবার দিল্লিতে সরাসরি রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের হাতে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন অভিনেত্রী। পদত্যাগের পরেই কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে কোয়েল মল্লিকের সাক্ষাৎ রাজনৈতিক জল্পনাকে আরও উস্কে দিয়েছে। কলকাতার একাধিক গণমাধ্যম জানায়, গত কয়েকদিন ধরেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কোয়েল মল্লিকের যোগাযোগ বেড়েছে। যদিও বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে কোয়েল কিংবা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণাই আসেনি। কোয়েলের এই পদত্যাগ তৃণমূলের জন্য নতুন ঘটনা নয়। এর আগে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকপাড়াই দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। পরে ওই আসনগুলোতে উপনির্বাচনের জন্য তাদেরই প্রার্থী করেছে বিজেপি। আগামী 24 জুলাই এসব আসনে নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিজেপির কোনো একটা নেতার সাথে মিটিং করে রিজাইন করতে। কোয়েল মল্লিকের পদত্যাগ নিয়ে মুখ খুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক লাইভে নাম না করে তিনি বলেন, একজন প্রতিভাবান শিল্পী বিজেপি নেতার সঙ্গে দেখা করে পদত্যাগ করেছেন। একই সঙ্গে যারা দলে থাকতে চান না বা অন্য কোনো সিদ্ধান্ত নিতে চান, তারা যেন 21শে জুলাইয়ের আগেই তা করেন বলেও স্পষ্ট জানান মমতা। তারা দয়া করে যেখানে ইচ্ছে যান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কোয়েল মল্লিকের পদত্যাগ বিধানসভা নির্বাচনের ক্ষমতা হারানোর পর তৃণমূলের ভেতরে যে অস্থিরতা ও ভাঙনের আলোচনা শুরু হয়েছে তারই প্রতিফলন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। ভারতের কলকাতা বিমানবন্দরের ভেতরে 136 বছরের পুরনো মসজিদ স্থানান্তরকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে প্রশাসন। এলাকা জুড়ে জারি করা হয়েছে 144 ধারা। শুক্রবার সকাল থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় বিমানবন্দরের ভেতরের বাঁকড়া এলাকা। মসজিদ স্থানান্তরের সিদ্ধান্তের বিরোধিতা করে জমিয়তে উলামায়ে হিন্দ সমাবেশের ডাক দেওয়ার পর থেকেই নিরাপত্তা জোরদার করা হয়। প্রশাসনের দাবি, রানওয়ে সম্প্রসারণ, সংস্কার এবং বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে মসজিদটি স্থানান্তরের পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পরিচয়পত্র দেখিয়ে যে পথে তারা মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন, সেই ব্যবস্থাও বন্ধ করে দেওয়া হয়েছে। ফরাসি প্রজাতন্ত্রের সঙ্গে মুসলিম সম্প্রদায়ের দীর্ঘদিনের ভ্রাতৃত্ব এবং সংহতির প্রতীক প্যারিসের গ্র্যান্ড মসজিদ। 1926 সালে প্রতিষ্ঠিত এই ধর্মীয় স্থাপনাটির 100তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। আয়োজনের মূল লক্ষ্য সম্প্রীতি আর ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। 100তম বছরে পৌঁছেছে প্যারিসের গ্র্যান্ড মসজিদ। ধর্মীয় আবহাওয়ার সঙ্গে পালন করা হয় এই বিশেষ দিনটি, যেখানে অংশ নেন বিভিন্ন ধর্মের নেতা সহ প্যারিসের মেয়র এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। আয়োজনের মূল লক্ষ্য সম্প্রীতি আর ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়া। আমরা প্রমাণ করতে চাই ইসলাম ফরাসি নাগরিকত্ব এবং ধর্মনিরপেক্ষতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। 1926 সালে মসজিদটি নির্মাণ করা হয়। প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের পক্ষে লড়াই করা হাজার হাজার মুসলিম সৈন্যের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল বলেই জানা যায়। তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট গ্যাস্টন ডুমেক মসজিদটি উদ্বোধন করেছিলেন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে মুসলিম ধর্মাবলম্বীদের সংখ্যা সবচেয়ে বেশি ফ্রান্সে। বর্তমানে দেশটিতে অন্তত 65 থেকে 70 লাখ মুসলমান বসবাস করছেন। সময়ের নানাবিধ সামাজিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েও মসজিদটি তার সেতু বন্ধনের ভূমিকা পালন করে যাচ্ছে। এটি কেবল একটি প্রতিষ্ঠান নয়, বরং এমন একটি বাতিঘর যা শত শত বছর ধরে শান্তির বার্তা বহন করে চলেছে। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। আবারও বিশ্বকাপ প্রসঙ্গ। গোল্ডেন বুট, গোল্ডেন বল, এমনকি এবারের মৌসুমের ব্যালন ডিওরও জিততে পারেন লিওনেল মেসি। রোববার আলবিসেলেস্তারা যদি স্পেনকে হারায় আর এলেমেন্টেন সে জয়ে নেতৃত্ব দেন, তাহলে ব্যালনের হিসেবেও এগিয়ে যাবেন সর্বশেষ মৌসুমে ইউরোপিয়ান কোনো ক্লাবে না খেলা এই ফুটবলার। বিশ্বের 18 নম্বর লিগ MLS-এ খেলেও কি ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে প্রেস্টিজিয়াস পুরস্কার ব্যালন ডিওর জেতা সম্ভব? লিওনেল মেসি হয়তো এমন অসম্ভবকেই সম্ভব করার অপেক্ষায়।
বিশ্বকাপের আগে ইন্টার মায়ামি তারকাকে নিয়ে এমন আলোচনা হয়তো হাস্যরসের জন্ম দিত, তবে 19শে জুলাই যখন দরজায় করা নাড়ছে তখন সে আলোচনা এখন টক অব দ্য টাউন। গোল্ডেন বল কিংবা বুটের সাথে ব্যালনের হিসেবেও নিজের নাম জুড়ে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। ব্যালন জয়ের দৌড়ে থাকা বাকিদের সঙ্গে তুলনা করলে বিষয়টা স্পষ্ট হবে আরও। এই যেমন হ্যারি কেইন ইউরোপিয়ান গোল্ডেন বুটের পাশাপাশি পূরণ করেছেন ডোমেস্টিক ট্রেবল, তবে অর্জন নেই চ্যাম্পিয়ন্স লিগে। বিশ্বকাপেও তার যাত্রা থামিয়েছেন লিওনেল মেসি নিজে। টানা যেতে পারে কিলিয়ান এমবাপ্পেকেও। লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ স্কোরারের নেই কোনো দলগত অর্জন। মেসিকে টপকে সুযোগ আছে বিশ্বকাপ গোল্ডেন বুটের, তবে ব্যালনের বিবেচনায় পিছিয়ে যাবেন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে। ব্যালনের দৌড়ে মেসির কাছাকাছি থাকার যোগ্য দাবিদার হয়তো লামিনে ইয়ামাল, তবে LM10কে টপকাতে হলে ফাইনালে দলের শিরোপা জয়ে রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। একই অবস্থা তার সতীর্থ রদ্রির। ইম্প্যাক্ট বিবেচনায় দুর্দান্ত, তবে ক্লাবের হয়ে মলিন একটা মৌসুম কাটিয়েছেন ইনজুরি থেকে ফেরা স্প্যানিশ মিডফিল্ডার। এবার ফেরা যাক দ্য গ্রেট লিওনেল মেসি আলোচনায়। মায়ামির হয়ে 28 ম্যাচে 48 গোল ইনভলভমেন্ট ব্যালনের আলোচনায় ধোপে টিকবে না ঠিকই, তবে বিশ্বকাপে দলের অর্জনে তার ভূমিকা বাকিদের থেকে করেছে পুরোপুরি আলাদা। ফাইনালে ওঠা আর্জেন্টিনা টুর্নামেন্টে গোল করেছে মোট 19টি, যেখানে মেসির একার অবদানই 12টাতে। চলতি আসরের একমাত্র ফুটবলার হিসেবে অবদান রেখেছেন দলের 50% বেশি শটে। 59 শট ইনভলভমেন্ট, 34টা নিজে নিয়েছেন, চান্স ক্রিয়েট করেছেন আরও 25টা। আর এই তালিকায় আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড়ের নাম ম্যাকঅ্যালিস্টার। শটস ইনভলভমেন্ট মাত্র 18, মেসির সঙ্গে ব্যবধানটা 41। ব্যক্তিগত নৈপুণ্যে 2022 বিশ্বকাপকেও ছাড়িয়ে যাবার অপেক্ষায় LM10। এই সংখ্যা প্রমাণ ক্যারিয়ার সেরা বিশ্বকাপ আসর পার করছেন এই ফুটবলার। লন্ডনে আগামী 26শে অক্টোবর ঘোষণা করা হবে 70তম ব্যালন জয়ীর নাম। এর আগে 19 তারিখেই জানা যাবে কার হাতে উঠছে বিশ্বকাপের গোল্ডেন বুট আর বল। সব পক্ষে আসলে ক্যারিয়ারের 9ম ব্যালন জেতার দৌড়ে লিওনেল মেসি। অবশ্য সর্বজয়ী এই ফুটবলারের জন্য এসব কেবলই সংখ্যার হিসেব মাত্র। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করে মুজাফফর ধরা পড়ায় শহীদ জিয়া হত্যার রহস্য উন্মোচনের সুযোগ। জাতীয় বা আন্তর্জাতিক কমিশন গঠনের পরামর্শ, বিচার হবে সামরিক আদালতে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জনগণকে বিভ্রান্ত করতে জুলাই সনদের ভুল ব্যাখ্যা করছে বিরোধী দল, অভিযোগ বিএনপির। গণভোটের রায় না মানলে আন্দোলনের হুঁশিয়ারি জামাতের। এবং বন্যায় চট্টগ্রাম অঞ্চলে ক্ষতিগ্রস্ত 10 লাখের বেশি মানুষ। দ্রুত পুনর্বাসনের উদ্যোগ সরকারের, জরিপ করে দুর্গত সবার কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার ঘোষণা সরকারের। এই ছিল প্রবাসের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়, সঙ্গেই থাকুন সময়ের।